ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা এর আগে পরিসংখ্যান 2 আলোচনা করেছিলাম, অর্থাৎ অর্থনীতিবিদদের জন্য যে পরিসংখ্যান সেটি আলোচনা করেছিলাম। আমরা এখন আলোচনা করব আন্তর্জাতিক অর্থনীতি। আন্তর্জাতিক অর্থনীতি বলতে কি বুঝি আমরা? আমরা অনেক সহজ ভাষায় এটাকে আন্তর্জাতিক বাণিজ্য বলি। অর্থাৎ যখন 2 বা ততোধিক দেশের মধ্যে অর্থনৈতিক যে আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, সেবার আদান প্রদান ইত্যাদি আলোচনা হয়, তখন তাকে বলছি আমরা আন্তর্জাতিক অর্থনীতি, এবং প্রচলিত অর্থে এটাকে আমরা বলি আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যটা কি? তাহলে আমরা বলেছি যে যখন একাধিক দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হয়, 2 বা ততোধিক দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয়। আরো সহজ করে আমরা যদি বলি যে যখন কোনো দেশের সীমানার বাইরে অন্য দেশের সঙ্গে দ্রব্য বা সেবার লেনদেন হয়, আমদানি হয়, রপ্তানি হয়, তখন তাকে বলছি আমরা আন্তর্জাতিক অর্থনীতি। আন্তর্জাতিক অর্থনীতির মূল লক্ষ্যটা হলো যে যেই সমস্ত দ্রব্যের আমাদের ঘাটতি, সেই সমস্ত দ্রব্য অন্য দেশ থেকে আমদানি করা, যেই সমস্ত দ্রব্যের উদ্বৃত্ত বা যেই সমস্ত দ্রব্য আমাদের ব্যবহার করার পরও অতিরিক্ত থাকে, সেই দ্রব্যগুলো অন্য দেশে রপ্তানি করা। তাহলে প্রয়োজনে দ্রব্য আমদানি করব এবং রপ্তানি করব, এটাকে আমরা সহজভাবে বলি আন্তর্জাতিক অর্থনীতি। এই আন্তর্জাতিক অর্থনীতি আমরা কেন আলোচনা করব বা কেন পড়ব, অর্থাৎ এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতটুকু? আমরা জানি যে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক অর্থনীতি ছাড়া কোনো দেশ অচল। কোনো দেশের যদি উন্নয়ন ঘটাতেই হয়, তাহলে অবশ্যই সেই দেশকে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই সম্ভব। তাহলে আন্তর্জাতিক অর্থনীতির প্রথম যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা, সেটা হলো উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের উপকরণ আছে, প্রাচুর্যতা আছে। বিভিন্ন দেশের যে মাটির কোয়ালিটি, মৃত্তিকার যে কোয়ালিটি, সেটা ভিন্ন রকম। প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা, এটি ভিন্ন রকম। যখনই আন্তর্জাতিক বাণিজ্য হবে, তখন এই সমস্ত উপকরণ, মাটি, প্রযুক্তি, এটা কিভাবে ব্যবহৃত হয় এই সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। যদি জ্ঞান লাভ করা যায়, সেটা প্রতিটি বাণিজ্যে লিপ্ত দেশ তার নিজের দেশে প্রয়োগ করতে পারবে। ফলে ওই দেশের যে জ্ঞানের স্বল্পতা ছিল, সেই জ্ঞানের উৎকর্ষতা সাধিত হবে, এবং মোট যে উৎপাদন ক্ষমতা, এই উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। 2 নম্বর হলো উপকরণ এবং পণ্যের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ। প্রতিটি দেশে যে উপকরণগুলো আছে, আমরা আগে বলেছি উপকরণের ভিন্নতা আছে, সেই উপকরণ সমূহ যদি আমরা সুষ্ঠু ব্যবহার করতে চাই, তাহলে আমাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা প্রয়োজন। এই অভিজ্ঞতা নিয়ে যদি দ্রব্য উৎপাদন করা হয়, আমার দেশের উৎপাদিত পণ্য যদি অন্য দেশে বিক্রি করা যায়, অন্য দেশ থেকে যদি আমদানিও করা যায়, তাহলে
আমার দেশে যে সমস্ত উপকরণ বা বাণিজ্যে লিপ্ত দেশগুলোর যে উপকরণ, এই উপকরণগুলোর সঠিক ব্যবহার হবে এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। 3 নম্বর হল অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা। অর্থাৎ আমাদের বাণিজ্যের মূল লক্ষ্য হলো প্রতিটি দেশের প্রতিটি জনগণের কল্যাণ সাধন করা। এটি হলো আমাদের মূল লক্ষ্য। তো অর্থনৈতিক উন্নয়নের যদি আমরা গতিশীলতা আনতে চাই, নিজের দেশের মধ্যে আমার যে উপকরণ, এই উপকরণ ব্যবহারে কোনো রকমের কোনো আমাদের বাধা নিষেধ নাই। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য যখন আমরা করব, তখন উপকরণ ইচ্ছা করলেই এক দেশ থেকে আমদানি এবং রপ্তানি করা যাবে না। তাহলে যদি আমি আমদানি রপ্তানি না করি, তাহলে আমার যে অর্থনৈতিক উন্নয়ন এটা সচল হবে না, স্থির অবস্থা থাকবে। যখনই আমরা আন্তর্জাতিক বাণিজ্য করব, তখন আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন এটা পরিবর্তন হবে। কাজে অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তন আনতে গেলে, এর গতিশীলতা আনতে গেলে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য করা যায় বা দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে ত্বরান্বিত করা যায়, এই সংক্রান্ত জ্ঞান লাভ করার জন্য আমাদের আন্তর্জাতিক অর্থনীতি অধ্যয়ন প্রয়োজন। বিশ্বের উৎপাদন বৃদ্ধি করা এরপরের আমাদের প্রয়োজনীয়তা। অর্থাৎ সারা বিশ্বের যে মোট উৎপাদন, এই মোট উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যেতে পারে, আমি কোন দেশে দ্রব্য সামগ্রী রপ্তানি করব, কোন দেশ থেকে দ্রব্য সামগ্রী আমদানি করব, এর আমাদের যে বিভিন্ন রকমের বাধা নিষেধ, এই বাধা নিষেধ কিভাবে আমরা প্রতিহত করতে পারি বা কমাইতে পারি, কমায় উৎপাদন কিভাবে প্রতিটি দেশ যদি এইভাবে করে, তাহলে প্রতিটা দেশেরই উৎপাদন যে আছে সেটা বৃদ্ধি পাবে। ফলে প্রতি দেশের যদি উৎপাদন বৃদ্ধি হয়, মোট সারা বিশ্বের যে উৎপাদন, এই উৎপাদনও বৃদ্ধি পাবে। কাজে এই বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক অর্থনীতি পাঠ করা প্রয়োজন। এরপর হলো বিশ্ব অর্থনৈতিক সমস্যার সমাধান। আমরা জানি যে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আছে। এর মধ্যে জনসংখ্যাধিক্য, মুদ্রামানের পার্থক্য, বিনিময় হারের পার্থক্য, এই বিনিময় হার বা বিভিন্ন দেশের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যাগুলো, এই সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে শুধুমাত্র এটি করা সম্ভব। আন্তর্জাতিক বাণিজ্য না থাকলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। 6 নম্বর হলো সম্পদের সর্বোত্তম ব্যবহার ও ঝুঁকি হ্রাস। প্রতিটা দেশে আমরা আগে বলেছি যে উপকরণ সমান নেই। কোনো কোনো দেশে কোনো উপকরণের পর্যাপ্ততা আছে, কোনো উপকরণ অপর্যাপ্ততা আছে। অর্থাৎ কোনো উপকরণ বেশি আছে, কোনো উপকরণ কম আছে। এখন মানব সম্পদ থেকে শুরু করে আমাদের যত উপকরণ আছে, প্রাকৃতিক যত উপকরণ আছে, এই উপকরণগুলোর সর্বোত্তম ব্যবহার করে কিভাবে উৎপাদন ব্যবস্থাটা বাড়ানো যায় এবং এতে শুধু ওই দেশ নয়, আরো অন্যান্য দেশ কিভাবে লাভবান হয়, এটি আন্তর্জাতিক অর্থনীতি সাধারণত আলোচনা করে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে আমরা সাধারণত যখনই আন্তর্জাতিক বাণিজ্য করা হয়, তখন মূলত যেই দেশ বাণিজ্যে লিপ্ত, সেই দেশের জনগণ, সেই দেশের অর্থনৈতিক অবস্থার কিভাবে উন্নয়ন ঘটবে, অন্য দেশের উন্নয়ন হইল কি হইল না, এটি মূলত মাথায় রাখা হয় না। মূলত আমাদের মূল টার্গেট হলো নিজ দেশের যে অর্থনৈতিক উন্নয়ন। তো সম্পদের যদি সুষ্ঠু ব্যবহার করতে পারি, সর্বোত্তম ব্যবহার করতে পারি, তাহলে অল্প উপকরণ দ্বারাও আমরা অনেক বেশি উৎপাদন করতে পারবো। এই উৎপাদিত পণ্য নিজের দেশে ব্যবহারের মাধ্যমে নিজ দেশের জনগণের ব্যবহারের পরেও অবশিষ্টটা আবার অন্য দেশে রপ্তানি করে এই রপ্তানিকৃত আয় দ্বারা তার দেশে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সে আবার আমদানি করতে পারবে। ফলে
তার যে উপকরণ সমূহ আছে এই উপকরণের সর্বোত্তম ব্যবহার হবে। 7 নম্বর আমরা এখানে বলেছি দেশের অভ্যন্তরে মুদ্রার মান ও বৈদেশিক বিনিময় হার। আমরা জানি যে এই প্রতিটা দেশের একটা নির্দিষ্ট নীতি থাকে, রাজস্ব নীতি, মুদ্রানীতি, বাণিজ্য নীতি। এই রাজস্ব নীতি, বাণিজ্য নীতি, মুদ্রানীতি এগুলো দ্বারা সাধারণত নিজের দেশের মধ্যে যে বাণিজ্য এটা তত বেশি প্রভাবিত হয় না, এর অনেক বেশি প্রভাবিত হয় আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ মনে করো যে যদি বিনিময় হার কম বেশি করা যায়, বিনিময় হার যদি মনে করো যে অন্য দেশে আমার দেশের চেয়ে অন্য দেশের যে বিনিময় হার আছে, অর্থাৎ বিনিময় হার বলতে আমরা কি বুঝি, এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা কতটুকু পাওয়া যাবে, এটা কি বলছি আমরা বিনিময় হার। এই বিনিময় হার এবং মুদ্রার মান দ্বারা আমার দেশের বাণিজ্য অর্থাৎ অন্য দেশের সঙ্গে যদি আমার যে বিনিময় হার এটা কম বেশি করা যায়, তাহলে আমার কোনো কোনো ক্ষেত্রে রপ্তানি পরিমাণ বাড়বে, কোনো কোনো ক্ষেত্রে আমদানির পরিমাণটা বাড়বে। তাহলে আমার মূল লক্ষ্য যদি হয় দেশের কল্যাণ সাধন করা, সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের এরকম হইতে পারে যে আমার রপ্তানি বৃদ্ধি করা প্রয়োজন, আবার অনেক সময় এরকম আমার হইতে পারে যে আমার আমদানি বৃদ্ধি করাই প্রয়োজন। তাহলে এটি মূলত নিজের দেশের মধ্যে যে বিনিময় হার, মুদ্রার মান এগুলো পরিবর্তন করেই আমরা এটা করতে পারি। আর এটা কিভাবে পরিবর্তন করা হবে, কিভাবে বিনিময় হার নির্ধারণ করা হবে, এটি জানার জন্য আমাদের আন্তর্জাতিক অর্থনীতি অধ্যয়ন করা প্রয়োজন, বা আন্তর্জাতিক অর্থনীতির গুরুত্ব এখানে অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আন্তর্জাতিক অর্থনীতি কাকে বলে এবং আন্তর্জাতিক অর্থনীতির যে প্রয়োজনীয়তা এটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব যে আন্তর্জাতিক অর্থনীতি যখন আমরা আলোচনা করেছি, আন্তর্জাতিক অর্থনীতির আলোচনার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি আলোচনা প্রাসঙ্গিক এসে যায়, সেটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য বলতে আমরা কি বলেছিলাম, যে যখন এক দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্য হয়। পাশাপাশি দেখো যে নিজেদের দেশের মধ্যে তো বাণিজ্য হয়। আমরা ঢাকা থেকে পণ্য সামগ্রী ঠাকুরগাঁ নিয়ে আসি, আবার ঠাকুরগাঁ থেকে পণ্য সামগ্রী আমরা ঢাকায় পাঠিয়ে থাকি। তাহলে নিজের দেশের এক এলাকা থেকে অন্য এলাকা, এক স্থান থেকে অন্য স্থান, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে যে পণ্য বা দ্রব্য সামগ্রীর আদান প্রদান, ক্রয় বিক্রয়, এটাকে বলে থাকি আমরা অভ্যন্তরীণ বাণিজ্য। তাহলে আমরা মূলত এখানে বাণিজ্য দেখলাম দুই ধরনের, একটা আন্তর্জাতিক বাণিজ্য আর একটা অভ্যন্তরীণ বাণিজ্য। তাহলে এই অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য এর মধ্যে পার্থক্য কি? অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে দুটি বাণিজ্য, কিন্তু দুটির মধ্যে বেশ পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য হলো যে আমরা যখন অভ্যন্তরীণ বাণিজ্য করি, এক এলাকা থেকে অন্য এলাকায় যখন আমরা দ্রব্য সামগ্রী আমদানি রপ্তানি করি, এই ক্ষেত্রে কোনো রকমের বাধা নিষেধ থাকে না। আমি ইচ্ছা করলেই আজকে আমার এখানকার যে পণ্যগুলো, এই পণ্য আমি চিটাগাং রপ্তানি করতে পারি, চিটাগাংয়ে পাঠাইতে পারি। ঢাকা থেকে পণ্য আমি ঠাকুরগাঁ নিয়ে আসতে পারি, ঠাকুরগাঁ থেকে পণ্য আমি কুমিল্লা পাঠাইতে পারি, সিলেট থেকে পণ্য সামগ্রী আমি ঠাকুরগাঁ নিয়ে আসতে পারি। এখানে কোনো রকমের বাধা নিষেধ নাই, না পরিবহনগত বাধা, না এলাকাগত বাধা, না মুদ্রাগত বাধা, কোনো বাধা এখানে নেই। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা ইচ্ছা করলেই
এক দেশে পণ্য সামগ্রী পাঠাতেও পারি না বা রপ্তানি করতে পারি না, আমদানিও করতে পারি না। অন্য দেশের সঙ্গে যদি বাণিজ্য আমাকে করতে হয় তাহলে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করবে। তার মধ্যে অন্যতম হলো দুটি দেশের মধ্যে সম্পর্কটা কিরূপ। যদি দুটি দেশের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক থাকে তাহলে শুধুমাত্র ওই দেশ দুটির মধ্যে বাণিজ্য হতে পারে। এরপরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের পরিবহন ব্যয় এটি একটি বড় ফ্যাক্টর, কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে আমাদের পরিবহন ব্যয় তত বেশি একটি ফ্যাক্টর নয়। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সময় কোনো ফ্যাক্টর নয়। আমি আজকে যদি একটি পণ্য চিটাগাঙে পাঠাতে চাই, কুমিল্লা পাঠাতে চাই, ঢাকা পাঠাতে চাই, তা আজকে পাঠাবো, সঙ্গে সঙ্গে এটা হয়তো দেখা যাবে যে আজকে বিকালে পেয়ে যাবে অথবা কালকে সকালে পেয়ে যাবে। কিন্তু আমি যদি আমেরিকা থেকে এখন কোনো পণ্য সামগ্রী আনতে চাই তাহলে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমত ওই দেশের সঙ্গে আমার একটা চুক্তি করতে হবে, ওই ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বা ওই দুই ব্যক্তির মধ্যে একটা চুক্তি হবে। তারপরে সরকারের অনুমতির সাপেক্ষে ওই পণ্য জাহাজ বা পরিবহন ব্যবস্থায় এটাকে বুকিং দিতে হবে। তারপরে আসতে কমপক্ষে 15 দিন 1 মাস সময় লাগবে। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে এরকম কোনো কিছু প্রয়োজন নাই। এরপরে আন্তর্জাতিক অভ্যন্তরীণ বাণিজ্য যখন হবে তখন মুদ্রা কোনো ফ্যাক্টর নয়। অর্থাৎ আমার যে দেশের যে প্রচলিত মুদ্রা আছে এই প্রচলিত মুদ্রায় সেটি বাণিজ্য হবে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য যদি হতে হয় তাহলে আন্তর্জাতিক মুদ্রায় বাণিজ্যটা হতে হবে। আমি মনে করো আমি আমেরিকা থেকে চাল আমদানি করতে চাই, গম আমদানি করতে চাই, তাহলে আমার যে টাকা আছে এই টাকা আমি ওখানে দিয়ে দিলেই কিন্তু আমি ওই পণ্য পাবো না। আমাকে সর্বপ্রথম ওই টাকাটাকে ডলারে রূপান্তর করতে হবে। ডলারে রূপান্তর করার পর ডলারের মাধ্যমে আমি তখন সেই চাল বা গম আমদানি করতে পারবো। কাজেই এইখানে আমাদের ইচ্ছে করলেই আমরা আন্তর্জাতিক বাণিজ্য করতে পারি না, সেখানে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে। যখন আমরা অভ্যন্তরীণ বাণিজ্য করি তখন যে বিভিন্ন ব্যাংকগুলো আমাদের করে সেটা অভ্যন্তরীণ ব্যাংকগুলোই শুধুমাত্র আমাদেরকে সহায়তা করে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ বিভিন্ন ব্যাংকের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক যে অর্থ সংস্থাগুলো আছে, আন্তর্জাতিক যে বিভিন্ন ব্যাংকগুলো আছে সেগুলো আমাদের কাজে লাগবে বা ওগুলোর সহযোগিতা আমাদের গ্রহণ করতে হবে। দুটি বাণিজ্যের মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য আমাদের প্রয়োজন, আন্তর্জাতিক বাণিজ্য আমাদের প্রয়োজন। কিন্তু যদি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হয় তাহলে অবশ্যই বর্তমান বিশ্বে, বর্তমান সময়ে, বর্তমান জামানায় আন্তর্জাতিক বাণিজ্যের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক বাণিজ্যহীন কোনো দেশ সহসা উন্নয়নে পৌঁছাইতে পারবে না। কাজে আন্তর্জাতিক অর্থনীতি আমাদের ভালোভাবে অধ্যয়ন করা উচিত। আর এই আন্তর্জাতিক বাণিজ্য আজকে নতুন নয়, শত শত বৎসর ধরে এই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়ে আসছে। এক সময় আন্তর্জাতিক বাণিজ্যকে বলা হয়তো বণিকবাদ, মার্কেন্টাইলিজম। সেই বণিকবাদের কারণেই আমরা জানি যে আমাদের দেশ প্রায় 200 বৎসর ব্রিটিশদের শাসনাধীনে ছিল। তারাও সর্বপ্রথম আমাদের দেশে বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল। বাণিজ্য করতে করতে শেষ পর্যন্ত তারা আমাদের দেশ দখল করে। বর্তমানে অবশ্য এই পরিস্থিতি নেই যে বাণিজ্যের মাধ্যমে দেশ দখল করা, কিন্তু নিজেদের আধিপত্য
অর্থনৈতিক আধিপত্য যদি বজায় রাখতে হয় তাহলে অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্যের কোনো বিকল্প নেই। এখানে আন্তর্জাতিক বাণিজ্য কেন সংগঠিত হয় এই সংক্রান্ত যে বিভিন্ন অর্থনীতিবিদদের তত্ত্ব, আগামী ক্লাসে আমরা এই তত্ত্বগুলো আলোচনা করব। ক্লাসিক্যাল, নিও ক্লাসিক্যাল, আধুনিক যে বিভিন্ন তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো নিয়ে আগামী দিন আমরা আলোচনা করব। আজকে আমরা আন্তর্জাতিক অর্থনীতির যে প্রাথমিক ধারণাগুলো আলোচনা করলাম। আশা করি তোমাদের এতে কারো কোনো সমস্যা নেই, তোমরা এগুলো ভালোভাবে পড়াশোনা করবে, নৈতিকতাকে প্রাধান্য দিবে, ধর্মীয় অনুশাসন মেনে চলবে, মেয়ে মানুষ মানেই হলো মার জাত, মেয়ে মানুষ মানেই হলো মা বোন, তাদেরকে সম্মান করবে, অযথা কোনো খারাপ আচরণ কারোর সঙ্গে করবে না, তোমার পরিবার, সমাজ, দেশ কারো নিকট হেয় হবে না, কাউকে, পরিবারের কাউকে হেয় করবে না। তোমরা ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।